আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দ্বিতীয়বারের মতো চলে এলাম 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন এই সাবজেক্টের সেকেন্ড লেকচারটি নিয়ে। ইতিমধ্যে কিন্তু আমরা ফার্স্ট লেকচারটি শেষ করে দিয়েছি এবং ওখানে আমরা কিন্তু অনেক আনুষঙ্গিক কথাবার্তা বলেছি যে আমরা কিভাবে করে এই লেকচারগুলো পড়বো, কিভাবে করে নিজেদেরকে প্রিপেয়ার করব অ্যাডমিশন টেস্টের জন্য, কিভাবে মার্কেটিং সাবজেক্টটিকে আমরা খুব ইজিলি আয়ত্তে আনতে পারবো এবং এটার সিলেবাসকে কভার আপ করে সুন্দর করে অ্যাডমিশন টেস্টের জন্য নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারবো। এবং তোমরা কিন্তু আমার সম্পর্কে জানো যে আমি কি বা কেন তোমাদের সাথে এখানে এখন কথা বলছি, তো সেটাকে চলো আরেকবার একটু তোমাদেরকে মনে করিয়ে দিই। তাহলে আমার একটা সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দেখে নিই। আমি হচ্ছি তারানা তারান্নুম রোশান। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি এবং আমি আসলে মূলত এখানে রয়েছি তোমাদেরকে হেল্প করার জন্য, যাতে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করে ফেলতে পারো, মার্কেটিং সাবজেক্টটিকে আয়ত্তে এনে ফেলতে পারো। কেন হচ্ছে কারণটা হচ্ছে যে যাতে তোমরা নিজেদেরকে অ্যাডমিশন টেস্টে সুন্দরভাবে উপস্থাপন করতে পারো। তোমরা জানো যে আমাদেরকে অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের কথা যদি বলি, সেখানে আমাদেরকে ফিনান্স অ্যান্সার করতে হবে, না হলে কিন্তু মার্কেটিং অ্যান্সার করতে হবে। তাহলে এর জন্যই হচ্ছে মূলত আমাদের এখানে মার্কেটিংটাকে পড়া, মার্কেটিং সাবজেক্টটাকে জানা যে এটা আসলে কি আমাদেরকে পড়লে আমরা হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারবো। এইসব কথা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে বলে ফেলেছি, তাও আরেকবার একটু তোমাদেরকে মনে করিয়ে দেওয়া। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে লেকচার 2টি শুরু করে দিই। তার আগে তোমরা জানো যে আমি ক্যামেরাটা বন্ধ করে দিব লেকচারটা কন্টিনিউ করার সময়, এবং সেই সাথে আমার পেন অপশনটি হচ্ছে অন করে দিব, যাতে তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট লাইন যেখানে থাকবে সেগুলো হচ্ছে আন্ডারলাইন করে দিতে পারি, বা তোমরা যখন নিজেরাও পড়বা তখন কিন্তু তোমরা নিজেরা এগুলাকে সুন্দর মতো করে একটু আন্ডারলাইন করবা বা একটু বেশি ফোকাস দিবা ওইসব ওয়ার্ডসগুলোতে। আচ্ছা চলো ক্যামেরাটাকে অফ করে দিই এবং আসো এখন লেকচার 2টা শুরু করে দিই। লেকচার 2তে আমরা যা যা পড়বো সেটার প্রথম টাইটেলটা হচ্ছে বিপণন পরিবেশ, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের মূল টপিক আজকে, বিপণন পরিবেশ। এটার ভিতরে আমরা যা যা পড়বো তা হচ্ছে বিপণন পরিবেশ কাকে বলে, বিপণন পরিবেশ কয় প্রকার, এটার উপাদান সমূহগুলো কি, কিভাবে হচ্ছে আমার বিপণনের কাজকে এগুলো ইনফ্লুয়েন্স করে। ওকে, এগুলো হচ্ছে আমরা সমস্ত কিছু জানবো আজকের লেকচারটাতে। এবং তোমরা জানো প্রত্যেকটা লেকচারের শেষেই আমার একটা ফেভারিট পার্ট আসে, সেটা হচ্ছে মগজ ধোলাই পার্টগুলো। ওখানে হচ্ছে আমরা এক্সারসাইজের মাধ্যমে জানতে পারবো যে আজকে আমরা যা যা পড়লাম সেগুলো আমরা কতটুকু বুঝতে পারলাম। তাহলে চলো আজকে আর কথা না বাড়ায় পড়াটা শুরু করে দিই। আজকে যেহেতু টপিক হচ্ছে আমার বিপণন পরিবেশ, তাহলে আমাদেরকে জানতে হবে বিপণন পরিবেশ আসলে কি বা কাকে বলে। তার আগে আসো একদম স্কুলে বা প্রাইমারি লেভেলে আমাদেরকে যখন আমরা সায়েন্সের ক্লাস করতাম বা সোশ্যাল সায়েন্সের ক্লাস করতাম, তখন কিন্তু একটা কোয়েশ্চেন আমাদেরকে টিচাররা সবসময় করতো, বলো তো পরিবেশ বলতে কি বুঝো। তখন আমরা যেটা উত্তর দিতাম সেটা হচ্ছে যে পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু থাকে সেটাই তো পরিবেশ। আবার পরিবেশে কি আলাদা কোনো সংজ্ঞা লাগে নাকি? আসলে কিন্তু ঠিকই কথাটা, পরিবেশের আলাদা কোনো খুব সুন্দর সংজ্ঞার দরকার পড়ে না। পরিবেশ হচ্ছে আমার আশেপাশে যা কিছু থাকে সেগুলোর সমষ্টিকেই পরিবেশ বলে। তাহলে বিপণন পরিবেশটা কি? বিপণন পরিবেশ হচ্ছে যেখানে আমার বিপণনকারী তার বিপণন কার্যাবলীকে সম্পাদন করে এবং পরিবেশের যে উপাদানগুলো সেই কার্যক্রমগুলোকে যেভাবে প্রভাবিত করে, এই সব কিছু মিলাই হচ্ছে আমার বিপণন পরিবেশ। বিপণন পরিবেশ সম্পর্কে ধারণা মানে হচ্ছে কিছু ধারণা নিয়ে নিই চলো। সেই সাথে একটা সুন্দর সংজ্ঞা তো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, একটি কোম্পানির বাজারজাতকরণ পরিবেশ হচ্ছে কতিপয় বাহ্যিক পক্ষ ও শক্তি দ্বারা গঠিত, যা তাদের সাথে সাফল্যজনক সম্পর্ক উন্নয়ন ও রক্ষা করার ক্ষেত্রে বাজারজাতকরণ বা বিপণন ব্যবস্থাপনার দক্ষতার প্রভাব ফেলে। অর্থাৎ পরিবেশের উপাদান স্বরূপ যেগুলো হচ্ছে আমার বিপণনকারী বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে এবং সেই সাথে সেই উপাদান সমূহের সাথে হোক বা তোমার ক্রেতা বিক্রেতার মধ্যে হোক একটা সম্পর্ক উন্নয়ন ও রক্ষা করা, এই প্রক্রিয়াগুলোকেও কিন্তু প্রভাবিত করে থাকে। আর সেই সাথে আরেকটা জিনিসকে প্রভাবিত করে, সেটা হচ্ছে একজন মার্কেটারের
যে মার্কেটিং এর যেই তোমার গুণাগুণগুলো থাকে বা কোয়ালিটিগুলো থাকে সেগুলোকেও কিন্তু বিপণন পরিবেশের উপাদানগুলো কিন্তু প্রভাবিত করে থাকে। বাজারজাতকরণ পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য এবং অনিয়ন্ত্রণযোগ্য পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক উপাদানগুলোর সমষ্টি। অর্থাৎ বিপণন পরিবেশের উপাদানগুলো আসলে নিয়ন্ত্রণযোগ্য যেমন ঠিক তেমনি অনিয়ন্ত্রণযোগ্যও থাকে কিছু কিছু। আমরা এগুলো সামনে আরো ডিটেলস জানবো যে কোনগুলো নিয়ন্ত্রণযোগ্য কোনগুলো অনিয়ন্ত্রণযোগ্য, এগুলো আমরা সামনে জানবো। পরিবেশগত শক্তিগুলো স্থায়ী নয় বরং পরিবর্তনশীল, অর্থাৎ এগুলা কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকে, এরা কখনো ফিক্স থাকে না বা আনচেঞ্জ থাকে না। সময়ের সাথে সাথে এই পরিবেশগত শক্তিগুলো কিন্তু পরিবর্তন হতে থাকে এবং সেই পরিবর্তনশীলতার সাথে খাপ খাইয়েই কোম্পানির কার্যকলাপ সম্পাদন করতে হয়। যখন একজন মার্কেটার এই পরিবর্তনশীল উপাদানগুলোর সাথে বা শক্তিগুলোর সাথে যখন কোম্পানির কার্যকলাপগুলোকে খাপ খাইয়ে সম্পাদন করতে পারে, তখনই সে একজন পারফেক্ট বা প্রপার মার্কেটিং এর কাজ করতে পারে। বাজারজাতকরণ পরিবেশকে মূলত দেখো বা প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যথা ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশের ইংলিশ টার্মটা হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্ট এবং তোমার সামষ্টিক পরিবেশের ইংলিশ টার্মটা হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্ট। আচ্ছা, ব্যষ্টিক পরিবেশটা কি তাহলে এটা একটু সংক্ষিপ্ত আকারে জেনে নিই, পরবর্তীতে আমরা ডিটেলস পড়বো। দেখো, ব্যষ্টিক পরিবেশ প্রতিষ্ঠান বিপণন কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে এমন ধরনের পক্ষগুলো নিয়ে যে পরিবেশ গঠিত তাকে ব্যষ্টিক পরিবেশ বা মাইক্রো এনভায়রনমেন্ট বলা হয়। অর্থাৎ ব্যষ্টিক পরিবেশ হচ্ছে তোমার মার্কেটিং এর অ্যাক্টিভিটিস গুলোকে ডাইরেক্টলি কি করবে, প্রভাবিত করবে। ব্যষ্টিক পরিবেশে কিছু উপাদান থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য 6টি উপাদান হচ্ছে আমার কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ কারবারি, ক্রেতা, প্রতিযোগী, জনগোষ্ঠী ইত্যাদি। তাহলে এখানে আমরা মূলত 6টা উপাদান সম্পর্কে কিন্তু জানবো। এছাড়া কিন্তু আরো উপাদান থাকে, বাট মূলত আমরা 6টা উপাদানই জানবো। কোম্পানি কি? কোম্পানি তুমি জানো যে যেটা হচ্ছে আমাদের অর্গানাইজেশন বা যেটা মানে স্ট্রাকচারাল, যেখানে আমরা আসলে আমাদের বিজনেস অ্যাক্টিভিটিস গুলো যেখানে করে থাকি সেটা হচ্ছে আমার অর্গানাইজেশন বা কোম্পানি, যেটা লিগাল প্রসেসের মাধ্যমে এস্টাবলিশ করা থাকে। সরবরাহকারী কি বা সাপ্লায়ার কি সেটা তোমরা জানো, সেটা হচ্ছে যে আমি উৎপাদক, ধরো আমি প্রডিউসার, আমাকে প্রোডাক্টটা তৈরি করার জন্য কিন্তু অনেক কিছু সাপ্লায়ার লাগবে। কারণ হচ্ছে এখানে কিন্তু আমার কি কি দরকার, এখানে হচ্ছে আমার র ম্যাটেরিয়ালস দরকার, এখানে আমার মেশিনস দরকার। হ্যাঁ, সো কেন? কারণ হচ্ছে যাতে আমি পণ্যগুলোকে তৈরি করতে পারি। তাহলে সরবরাহকারী হচ্ছে এটা যে আমি উৎপাদক, তাহলে আমার পণ্যটা তৈরি করার জন্য যে র ম্যাটেরিয়ালস দরকার, আমার যে মেশিনস গুলো দরকার, এগুলো এই সরবরাহকারী হচ্ছে এগুলোকে তারা আমার কাছে সাপ্লাই দিয়ে থাকবে, এর জন্য তাদেরকে সাপ্লায়ার বলা হয়। মধ্যস্থ কারবারি কারা? মধ্যস্থ কারবারি হচ্ছে যে আমি প্রডিউসার প্রোডাক্টটা তৈরি করলাম, কিন্তু আমি কিন্তু নিজে গিয়ে এগুলা ভোক্তাদের কাছে পৌঁছাবো না যে ভাই এটা হচ্ছে আমার পণ্য, এটা কিনে নেন, এটা কিন্তু আমার কাজ না। এইগুলা হচ্ছে মধ্যস্থ কারবারি যারা, তারা করবে। অর্থাৎ যারা আমার মিডলম্যান বা ইন্টারমিডিয়ারিজ, তারা হচ্ছে প্রোডাক্টটা আমার কাছ থেকে নিয়ে তারা ভোক্তাদের কাছে অর্থাৎ চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যটা পৌঁছায় থাকবে। এরপর দেখো ক্রেতা, যাকে কেন্দ্র করে এই সমস্ত আমরা বিজনেস অ্যাক্টিভিটিস গুলো করি, প্রোডাক্ট তৈরি করা থেকে নিয়ে শুরু করে সবকিছু যাকে কেন্দ্র করে করি, যার সন্তুষ্টি বিধানের জন্য করি, সেই হচ্ছে আমার ক্রেতা। তারপর হচ্ছে প্রতিযোগী। প্রতিযোগী কারা? যারা আমি যে ধরনের প্রোডাক্ট তৈরি করি তারাও হচ্ছে সমজাতীয় প্রোডাক্ট আর একটু অন্য ওয়েতে বা হচ্ছে ধরো একই রকম ভাবে ধরো মার্কেটে ছাড়তেছে, তারা হচ্ছে আমার প্রতিযোগী। জনগোষ্ঠী হচ্ছে এক দল মানুষ বা সংগঠনের একটা সমষ্টি যারা হচ্ছে একদম ডিরেক্টলি আমার বিজনেস অ্যাক্টিভিটিস গুলাকে ইনফ্লুয়েন্স করে থাকে। এখন হচ্ছে আমার দ্বিতীয় যে পরিবেশ ছিল বিপণনের, সেটা হচ্ছে যে সামষ্টিক পরিবেশ। সামষ্টিক পরিবেশ বলতে এমন এক ধরনের কতিপয় শক্তির সমষ্টিকে বোঝায় যা প্রতিষ্ঠান ব্যষ্টিক পরিবেশের অন্তর্গত পক্ষগুলোকে প্রভাবিত করে এবং এই শক্তিগুলো নিজেরাই আলাদা পরিবেশের সৃষ্টি করে। এরা কি করে দেখো, ব্যষ্টিক পরিবেশের অন্তর্গত পক্ষগুলোকে প্রভাবিত করে এবং সেই শক্তিগুলো নিজেরাই আলাদা পরিবেশের সৃষ্টি করে। সামষ্টিক পরিবেশ হচ্ছে তোমার ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলোকে ইনফ্লুয়েন্স করবে। দেন ব্যষ্টিক পরিবেশ হচ্ছে উপাদানগুলো তোমার
বিজনেস অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিস গুলাকে কিন্তু তারা ইনফ্লুয়েন্স করবে, অর্থাৎ মার্কেটিং এর অ্যাক্টিভিটিস গুলাকে ইনফ্লুয়েন্স করবে। অন্যভাবে যদি বলি, সামষ্টিক পরিবেশের উপাদানগুলা তোমার মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলাকে ইনডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করে থাকে। সামষ্টিক পরিবেশের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেখো কিছু উপাদান: জনসংখ্যা বিষয়ক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ। আচ্ছা বলো তো, এর আগে যখন আমরা ব্যষ্টিক পরিবেশটা পড়লাম, এখানে কিন্তু কোম্পানি পরিবেশ, সরবরাহকারী পরিবেশ এরকম কিন্তু লেখা ছিল না। কিন্তু সামষ্টিক পরিবেশে দেখো, সামষ্টিক পরিবেশের কিন্তু নামগুলোর পরে কিন্তু পরিবেশগুলো দেওয়া, কারণ এই শক্তিগুলো নিজেরাই আলাদা পরিবেশের সৃষ্টি করে। এই কারণে জনসংখ্যা বিষয়ক পরিবেশে ধরো তোমার থাকবে তোমার পপুলেশন কতটুকু ওই দেশের, মানে যে দেশে ধরো প্রোডাক্টটা তৈরি হচ্ছে সে দেশের পপুলেশন, তারপর তোমার প্রফেশন কি ওই ভোক্তাদের, সবকিছু ভোক্তা ওরিয়েন্টেড যা যা ইনফরমেশন লাগে সেটা তুমি জনসংখ্যা বিষয়ক পরিবেশের মধ্যে পাবা। অর্থনীতিকে হচ্ছে যে তোমার ভোক্তার পারচেজিং ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটিটা কি সেটা নিয়ে আমরা কথা বলবো অর্থনৈতিক পরিবেশের মধ্যে। বা সেটার মধ্যে শুধু পারচেজিং ক্যাপাসিটি থাকবে সেটা না, ওটার মধ্যে তোমার মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতি, তারপর তোমার লোন, ইন্টারেস্ট রেট এগুলাও কিন্তু থাকবে। প্রাকৃতিক পরিবেশ তো বুঝতেই পারতেছো, নদ নদী মানে প্রকৃতির সাথে রিলেটেড যা কিছু উপাদান আছে সব প্রাকৃতিক পরিবেশের ভিতর অন্তর্গত। তারপর দেখো প্রযুক্তিগত পরিবেশ, বোঝা যাচ্ছে টেকনোলজি নিয়ে যা যা থাকবে সেটাই হচ্ছে আমার পরিবেশের মধ্যে প্রযুক্তিগত পরিবেশের ভিতরে অন্তর্ভুক্ত। রাজনৈতিক পরিবেশ মানে পলিটিক্যালি যত এলিমেন্টস আছে যেটা পরিবেশের ভিতরে অন্তর্ভুক্ত থাকে সেটাই আমার রাজনৈতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশ হচ্ছে যে একজন ব্যক্তি বা একটা জাতির তোমার কিরকম সংস্কৃতি তারা ফলো করে, তাদের নিজস্ব কি কি মূল্যবোধ রয়েছে, তাদের নিজস্ব কিছু কি কি ভ্যালু রয়েছে, কি কি পারসেপশনস রয়েছে, কি কি অপিনিয়ন্স রয়েছে, এই সব কিছু হচ্ছে সাংস্কৃতিক পরিবেশের ভিতরে অন্তর্ভুক্ত। সংক্ষিপ্ত আকারে ব্যষ্টিক পরিবেশ, আমরা একটু আগে যে ব্যষ্টিক পরিবেশ সম্পর্কে জানলাম সেগুলা ছিল হচ্ছে তোমার সংক্ষিপ্ত আকারে না হয়েও আরো কিন্তু মানে সংক্ষিপ্ত আকারে ছিল, বাট ওখানে আমরা একদমই অল্প অল্প কিছু জিনিস দেখলাম। কিন্তু এখানে যেহেতু আমি বললাম যে সংক্ষিপ্ত আকারে ব্যষ্টিক পরিবেশ, এখানে দেখবা যে একটু হলো ইলাবোরেটলি বা একটুখানি কিছু বেশি বেশি ইনফরমেশন কিন্তু এখানে তুমি পাবা, সেটাকেই আমি বলতেছি সংক্ষিপ্ত আকারে ব্যষ্টিক পরিবেশ। তাহলে বুঝে নাও যে তুমি যদি আরো ডিটেলসে পড়তে চাও তাহলে ব্যষ্টিক পরিবেশকে তুমি আরো কতভাবে পড়তে পারতা বা আরো কত ইনফরমেশন তুমি পেতা। তবে সবকিছু আমাদের এই মুহূর্তে জানার প্রয়োজন নেই দেখেই সংক্ষিপ্ত আকারে ব্যষ্টিক পরিবেশ এই টাইটেলটির মাধ্যমে আমি স্লাইডটি সাজিয়েছি। দেখো, ব্যষ্টিক পরিবেশ বলতে কোম্পানির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত সকল শক্তিকে বোঝায় যা কোম্পানির ক্রেতাদের সেবা দানের সামর্থ্যের উপর প্রভাব বিস্তার করে। সংজ্ঞাটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি কি পাই দেখো, ব্যষ্টিক পরিবেশ কতগুলো পক্ষ, শক্তি ও উপাদানের সমন্বয়ে গঠিত যা কোম্পানির নিয়ন্ত্রণাধীন। ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো বাজারজাতকরণ কার্যক্রমকে প্রত্যক্ষভাবে অর্থাৎ ডাইরেক্টলি প্রভাবিত করে, আর এই এলিমেন্টস গুলো হচ্ছে নিয়ন্ত্রণাধীন মানে কন্ট্রোল করতে পারবা তুমি। এই উপাদানগুলো বাজারজাতকারী নীতি, কৌশল ও পরিকল্পনা প্রণয়ন করতে প্রভাবিত করে। একজন মার্কেটার যখন সে তার রুলস এন্ড রেগুলেশন, টার্মস এন্ড কন্ডিশনস, তারপর তোমার প্ল্যানিং, স্ট্র্যাটেজিস বা গোলও যখন সেট করে, এই সব কিছু কিন্তু ডিরেক্টলি প্রভাবিত হয় ব্যষ্টিক পরিবেশের উপাদান স্বরূপগুলো থেকে। তারপর দেখো, এই উপাদানগুলো কোম্পানির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, যেহেতু এগুলো আমাদেরকে ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করে থাকে, এর জন্য এরা হচ্ছে কোম্পানির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আচ্ছা, এখন আমরা এই স্লাইডটাতে কি পড়বো দেখি, ব্যষ্টিক পরিবেশের উপাদান ও শক্তিসমূহ। এখন আমরা পড়বো ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো আসলে কি কি ছিল। তো আমরা ওখানে কিন্তু পড়ে আসলাম যে 6টা হচ্ছে মূলত, তো সেই 6টা থেকে আমরা এখন ওই 6টাই আমরা এখন একটু দেখবো। প্রথমটা ছিল কোম্পানি। তো কোম্পানি ব্যষ্টিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখানে কোম্পানি বলতে এমন একটি সংস্থা
কে বোঝায় যেখানে কতিপয় সদস্য মিলিত হয়ে আইনগতভাবে বাজারজাতকরণ কার্যক্রম সম্পাদনে অংশগ্রহণ করে থাকে। ওকে, এরপর দেখো সরবরাহকারী। সরবরাহকারী বলতে পণ্য বা সেবা তৈরি করার জন্য প্রয়োজনীয় সম্পদ বা সামগ্রী যে প্রতিষ্ঠান বা ব্যক্তি সরবরাহ করে থাকে তাদেরকে সরবরাহকারী বলে। যেটা আমি আগেই বলেছিলাম যে আমার প্রোডাক্টটা তৈরি করার জন্য আমার যে র ম্যাটেরিয়ালস লাগবে, আমার যে মেশিনারিজ লাগবে, সেটা হচ্ছে সরবরাহকারী সরবরাহ করে থাকে। এরপর দেখো প্রতিযোগী। প্রতিযোগী তাহলে কি? সাধারণত একই জাতীয় পণ্য বা সেবা উৎপাদনকারী বা বাজারজাতকরণ প্রতিষ্ঠান প্রত্যেকে একে অন্যের প্রতিযোগী। আর বাজারজাতকরণ পদ্ধতিতে প্রতিষ্ঠান প্রতিযোগী দ্বারা প্রভাবিত হয় যে অবস্থা সৃষ্টি করে তাকে প্রতিযোগী পরিবেশ বলে। এখানে বর্তমান ও সম্ভাব্য প্রতিযোগিতার শক্তি, সামর্থ্য এবং দুর্বলতা সম্পর্কে একজন বিপণনকারী পূর্বানুমান করে থাকে এবং এইগুলার উপরে সে অনেক বেশি গুরুত্ব দেয়। কারণ তুমি যত বেশি তোমার কম্পিটিটরসদের স্ট্রেংথ, উইকনেস, থ্রেটস, অপরচুনিটিস অর্থাৎ SWOT SWOT অ্যানালাইসিস যত বেশি করবা, তুমি তোমার নিজের বিজনেস অ্যাক্টিভিটিস গুলোকে কিন্তু আরো বেশি ইমপ্রুভ করতে পারবা, বাজারে নিজের পজিশনটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা এবং নিজে মার্কেটে টিকে থাকতে পারবা। এরপর দেখো বাজারজাতকরণ মধ্যস্থ কারবারি। বাজারজাতকরণ মধ্যস্থ কারবারি হলো ওই সকল প্রতিষ্ঠান যাদের সাহায্যে কোম্পানি তার পণ্য চূড়ান্ত ক্রেতা বা ভোক্তার নিকট প্রসার, বিক্রয় এবং বন্টন করে থাকে। অর্থাৎ প্রডিউসারের থেকে প্রোডাক্টটা নিয়ে আলটিমেট কনজিউমারের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার দায়িত্বটা বাজারজাতকরণ মধ্যস্থ কারবারির। তাহলে একটু জেনে নিই বাজারজাতকরণ মধ্যস্থ কারবারি কয় প্রকার। প্রধানত 5 ধরনের মধ্যস্থ কারবারি দেখা যায় আসলে। সেগুলো হলো প্রতিনিধি মধ্যস্থ কারবারি, মার্চেন্ট মধ্যস্থ কারবারি, বস্তুগত বন্টন কার্য কারবারি, বাজারজাতকরণ সেবা প্রদানকারী এজেন্সি সমূহ, আর্থিক মধ্যস্থ কারবারি। এইখানে দেখো কি আমরা এর আগে যে 5টি প্রধান মধ্যস্থ কারবারি দেখে আসলাম তাদের সংক্ষিপ্ত বর্ণনা কিছু দেওয়া। প্রতিনিধি মধ্যস্থ কারবারি তাহলে কারা? দেখো তারা ওই সকল মধ্যস্থ কারবারি যারা পণ্যের মালিকানা গ্রহণ করে না, কেবল পণ্য বিক্রয় সহায়তা করে। তারা তাদের কাজের বিনিময়ে কি পেয়ে থাকে? কমিশন পেয়ে থাকে, যেমন প্রতিনিধি, দালাল ইত্যাদি। মানে এরা পণ্যটা কিন্তু কিনে নিবে না প্রডিউসারের কাছ থেকে, তারা জাস্ট প্রোডাক্টটা নিবে, বিক্রি করে দিবে কনজিউমারের কাছে এবং কতটুকু বিক্রয় করলো সেটার উপর একটা কমিশন পেয়ে থাকবে। মার্চেন্ট মধ্যস্থ কারবারি কারা? মার্চেন্ট শব্দটার অর্থ যেখানে ওনারশিপ ট্রান্সফারের একটা কাজ হয়। তাহলে মার্চেন্ট মধ্যস্থ কারবারি তাহলে কি? এরা ওই সমস্ত মধ্যস্থ কারবারি যারা পণ্যের মালিকানা গ্রহণ করে এবং পুনরায় পণ্যটি ক্রয় করে থাকে। যেমন পাইকারি ও খুচরা ব্যবসায়ী, এদেরকে পুনঃবিক্রেতা বলা হয়। এরা আসলে কি করে? দেখো এখানে বিক্রয় হবে, এটা ক্রয় হবে না। আমি কি এখানে লিখতে পারবো আদৌ? আমার হ্যান্ডরাইটিং খুবই বাজে বাংলা। আচ্ছা, ধরে নাও এখানে বিক্রয় করে থাকা এটা লেখা আছে। ওকে, মার্চেন্ট মধ্যস্থ কারবারি তাহলে কারা? তারা পণ্যটা মানে উৎপাদকের কাছ থেকে কিনে নেবে কিন্তু। ওকে, কিনে নেওয়ার পরে তারা পুনরায় পণ্যটা কিন্তু বিক্রি করবে কনজিউমারের কাছে। তাহলে এখানে এদেরকে এর জন্য পুনঃবিক্রেতা বলা হয়। অর্থাৎ এরা আগে উৎপাদকের কাছ থেকে প্রোডাক্টটা কিনবে, তারপর তারা সেটাকে কনজিউমারের কাছে আবার বিক্রি করে দিবে। এজন্য এটাকে তাদেরকে পুনঃবিক্রেতা বলা হয়, যেমন পাইকারি ও খুচরা ব্যবসায়ী। এরপর দেখো বস্তুগত বন্টন কার্য কারবারি ফার্মগুলো। এক কথায় যা ডেলিভারি কোম্পানি আমরা এখন দেখে থাকি সেগুলোই। আমরা এখন সবাই কম বেশ কিন্তু অনলাইন শপিং করি। তোমরা দেখবা যে একটা অনলাইন শপিং পেজে গিয়ে তুমি যখন অর্ডারটা প্লেস করো, কনফার্ম করলা, এন্ড দেন কিছুদিন পরে যখন যে কার্য দিবসের মধ্যে তোমার বাসাতে পণ্যটা পৌঁছে দেওয়া হয়। এই কাজটা যারা করে তাদেরকে বস্তুগত বন্টন কার্য কারবারি ফার্মগুলোর মধ্যে তারা অন্তর্ভুক্ত। আসলে এরা তোমার মাঝে মধ্যে বা ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমি যতটুকু জানি যে তারা তোমার মজুতকরণেও সাহায্য করে থাকে।
বাজারজাতকরণ সেবা প্রদানকারী এজেন্সি সমূহ বাজারজাতকরণ, গবেষণা, বিজ্ঞাপন সংস্থা, মিডিয়া ইত্যাদিকে বুঝিয়ে থাকে। আসলে আর্থিক মধ্যস্থ কারবারি তাহলে কারা, এটা দেখিনি। আর্থিক মধ্যস্থ কারবারি হলো ব্যাংক, বীমা ইত্যাদি যারা আর্থিক লেনদেনের সহায়তা করে থাকে। তাহলে এই ছিল মূলত আমার 5টি প্রধান মধ্যস্থ কারবারির সংক্ষিপ্ত বর্ণনা। প্রথমটা ছিল প্রতিনিধি মধ্যস্থ কারবারি, যারা হচ্ছে ওনারশিপটা নিবে না প্রোডাক্টের, কিন্তু তারা বিক্রি করে দিবে এবং পণ্যটা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দিবে এবং বিক্রি করে দিবে, এবং সে বিক্রয়ের পরিমাণের উপরে তারা কমিশন পেয়ে থাকবে। মার্চেন্ট মধ্যস্থ কারবারি কারা, যারা হচ্ছে তোমার প্রোডাক্টের মালিকানাটা গ্রহণ করবে, অর্থাৎ উৎপাদকের কাছ থেকে আগে পণ্যটা কিনবে, তারপর তারা ভোক্তাদের কাছে আবার এটা পুনরায় বিক্রি করবে। এই জন্য তাদেরকে পুনঃ বিক্রেতাও বলা হয়ে থাকে, যেমন পাইকারি ও খুচরা ব্যবসায়ী। বস্তুগত বন্টন কারবারি ফার্মগুলো, যেটা আমি বললাম যে ডেলিভারি কোম্পানিগুলা। বাজারজাতকরণ সেবা প্রদানকারী এজেন্সি সমূহ, যারা হচ্ছে মার্কেটিং এর ফ্যাসিলিটিস গুলা দিয়ে থাকে, যেমন দেখো বাজারজাতকরণ গবেষণা হেল্প করে, বিজ্ঞাপন সংস্থাগুলো যারা হচ্ছে বিজ্ঞাপন দিতে হেল্প করে, মিডিয়া ইত্যাদি। আর্থিক মধ্যস্থ কারবারি হচ্ছে যারা তোমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিয়ে থাকে, যেমন ব্যাংক, বীমা ইত্যাদি। তাহলে চলো পরের স্লাইডটা দেখি। জনগোষ্ঠী। আচ্ছা, জনগোষ্ঠী হচ্ছে আমার আরেকটা হচ্ছে তোমার উপাদান ছিল, এটা তোমার ব্যষ্টিক পরিবেশে। তাহলে দেখো, জনগোষ্ঠী হলো এমন এক ধরনের দল যারা একটি কোম্পানির উদ্দেশ্য অর্জনের সামর্থ্যের উপর প্রকৃত এবং সম্ভাব্যভাবে প্রভাব বিস্তার করে। এটা হচ্ছে এক ধরনের দল, ঠিক আছে। একটি কোম্পানির বাজারজাতকরণ কার্যক্রম 6 ধরনের জনগোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে থাকে। কয় ধরনের? 6 ধরনের। তাহলে এই 6 ধরনের জনগোষ্ঠী কি কি, চলো একটু দেখে নিই। প্রথমটা হচ্ছে অর্থ সংস্থানকারী জনগোষ্ঠী, যেমন ব্যাংক, বিনিয়োগ সংস্থা, কোম্পানির শেয়ার হোল্ডার এবং বীমা কোম্পানি সমূহ ইত্যাদিকে আসলে কি বলা হচ্ছে? অর্থ সংস্থানকারী জনগোষ্ঠী। যেখানে দেখবা অর্থ কথাটি লেখা আছে, তখনই কিন্তু তুমি মানে বুঝে ফেলতে পারবা যে ব্যাংক, বিনিয়োগ, এইসব টাকা পয়সা যেখানে আসা যাওয়া করতে পারে, এইগুলা কি হচ্ছে তোমার অর্থ সংস্থানকারী জনগোষ্ঠী বলা হয়। যেমন দেখো, এর আগেও কিন্তু আমরা এখানে দেখো আর্থিক মধ্যস্থ কারবারি পড়লাম। অর্থ হোক, আর্থিক হোক, এরকম কিছু লেখা থাকলেই ভাববা যে এখানে ব্যাংক, বীমা, টাকা পয়সা এইসব কিছু রিলেটেড কথাবার্তা থাকবে। এগুলো আসলে তোমরা জানো। এরপর দেখো মিডিয়া জনগোষ্ঠী। মিডিয়া সম্পর্কে কারোর ধারণা নাই এই যুগের কোনো স্টুডেন্টের, এটা হতেই পারে না। মিডিয়া জনগোষ্ঠী হচ্ছে পত্র, পত্রিকা, রেডিও, টেলিভিশন, ম্যাগাজিন ইত্যাদিকে বোঝায়। সরকারি জনগোষ্ঠী কোনগুলো? দেখো, এরা এক ধরনের সরকারি সংস্থা। যেহেতু এটা সরকারি জনগোষ্ঠী, তাদের অবশ্যই সরকারি সংস্থাই হবে, যাদের দ্বারা পণ্যের নিরাপত্তা, বিজ্ঞাপনের সততা, মানে ধরো তুমি একটা যাচ্ছে তাই বিজ্ঞাপন দিয়ে দিলা, তাও কিন্তু এখন আর হয় না এখনকার টাইমে। সেটাও যে বিজ্ঞাপনটা কতটুকু সত্য বা কতটুকু তোমার রিয়েল, এগুলোও যাচাই বাছাই এখন করা হয়। তারপর দেখো পরিবেশ দূষণ, পণ্যের মান ইত্যাদি যাচাই করে। তাহলে আরেকবার যদি দেখি, সরকারি জনগোষ্ঠী হচ্ছে এক ধরনের সরকারি সংস্থা যারা পণ্যের নিরাপত্তা, বিজ্ঞাপন সততা, পরিবেশ দূষণ, পণ্যের মান ইত্যাদি যাচাই করে, যেমন বিএসটিআই। এরপর দেখো নাগরিক জনগোষ্ঠী। নাগরিক জনগোষ্ঠী কোনগুলো? কোম্পানির বাজারজাতকরণ কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে ভোক্তা সংগঠন, পরিবেশবাদী, সংখ্যালঘু সম্প্রদায় ইত্যাদি প্রভাব বিস্তার করে থাকে। তাহলে নাগরিক জনগোষ্ঠীর মধ্যে আমরা কি কি দেখতে পেলাম? ভোক্তা সংগঠন থাকবে, পরিবেশবাদী, সংখ্যালঘু সম্প্রদায় ইত্যাদি আসলে থাকে। এখন দেখো, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরো তুমি এমন কোনো পণ্য বাজারে ছাড়লা যেটার অ্যাডভার্টাইজমেন্ট হোক বা ধরো যেটার প্যাকেজিং, এই সব কিছুই হচ্ছে তোমার সংখ্যালঘু সম্প্রদায়। তো চলো ধরে নিই যে ধরো আমাদের দেশে যেই তোমার ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের কথা ধরলাম, তো সেই পণ্যটার কোন একটা ফাংশন হোক বা প্যাকেটটা হোক বা তোমার অ্যাডভার্টাইজমেন্ট গুলা হোক, সেগুলো হচ্ছে তোমার সেই ক্ষুদ্র জনগোষ্ঠীর আবেগে ধরো আঘাত হানে, তখন কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায় যে জনগোষ্ঠীটা বা নাগরিক জনগোষ্ঠীর মধ্যে যেটা পড়ে, তখন কিন্তু তারা এটাকে নিয়ে এই বিষয়টাকে নিয়ে কিন্তু সামনে প্রোটেস্ট করতে পারে বা যে কোনো লিগাল অ্যাকশনে কিন্তু যেতে পারে।
তাহলে বুঝতে পারতেছো যে জনগোষ্ঠীর পাওয়ারটা কি আসলে। সেটা যেই জনগোষ্ঠী হোক, নাগরিক হোক বা স্থানীয়, যে আমরা পরে যেগুলো পড়বো সেগুলোও যদি হয়ে থাকে, প্রত্যেকটা জনগোষ্ঠী কিন্তু খুবই ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করতে পারে একটা অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিস গুলাকে। এরপর দেখো স্থানীয় জনগোষ্ঠী। এটার জন্য আমি তোমাদেরকে একটা খুব বেসিক এবং খুব রিয়েল একটা এক্সাম্পল দিব, তখন তোমাদের এটা আরো ক্লিয়ার হবে। তার আগে একটু দেখে নিই, প্রত্যেক কোম্পানির বাজারজাতকরণ কার্যক্রম তার প্রতিবেশী কমিউনিটি ও বিভিন্ন সংস্থা কর্তৃক প্রভাবিত হয়। এর জন্য বড় বড় কোম্পানি কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে। সে ফর এক্সাম্পল, ধরো নারায়ণগঞ্জে একটা নদী আছে, ধরো সেই নদীর পাশে একজন খুব নামকরা বিজনেসম্যান একটা ফ্যাক্টরি দিল। সে ফ্যাক্টরির যেই বর্জ্য পদার্থগুলো থাকে, সে বলল কি যে এই বর্জ্য পদার্থগুলো হচ্ছে এই নদীর মধ্যে পড়বে, মানে এই নদীর মধ্যে তোমার ফেলে দেওয়া হবে সেই ময়লাগুলাকে। ওই স্থানীয় যারা ছিল ওইখানকার, ওরা সবাই এই বিষয়টাকে নিয়ে প্রোটেস্ট করলো। তাহলে এইখানে ও যারা প্রোটেস্ট করলো তারা হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পড়ে। এবং সেই বিজনেসম্যান কিন্তু বাধ্য, সে তার এই ডিসিশনটাকে চেঞ্জ করতে বাধ্য, কারণ স্থানীয় জনগোষ্ঠী হোক বা যে কোনো জনগোষ্ঠী হোক, আমি ইতোমধ্যে বলেছি যে তারা অনেক পাওয়ারফুল এবং তারা ডিরেক্টলি বিজনেস অ্যাক্টিভিটিসকে ইনফ্লুয়েন্স করে বা মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলোকেও তারা ইনফ্লুয়েন্স করে থাকে। এই কারণেই বড় বড় কোম্পানি কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে, কারণ তারা যদি এই বড় বড় কোম্পানিগুলো যদি কমিউনিটির সাথে বা স্থানীয় লোকদের সাথে যদি সুসম্পর্ক বজায় না রাখে, তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। সাধারণ জনগোষ্ঠী কারা? যেমন আমি, তুমি, আমরা সবাই হচ্ছে সাধারণ জনগোষ্ঠী। নিজেদের অধিকার সংরক্ষণে সবসময় তৎপর যারা থাকে, তারা সবাই হচ্ছে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে পড়ে। অর্থাৎ ধরো আমি কোনোখানে বা কোনো দোকানে গিয়ে আমি বুঝতে পারলাম যে আমি পণ্যের কোয়ালিটির জন্য হোক বা সেটার দামের জন্য হোক, কোনো কারণে আমি প্রতারিত, আমি কোনো ভোক্তা সংগঠন বা কোনো লিগাল অর্গানাইজেশনের জন্য আমি ওয়েট না করে নিজের রাইট নিয়ে নিজেই লড়লাম, আমি আমার নিজের ভয়েস রেইজ করলাম সেখানে, তাহলে আমি সেই সাধারণ জনগোষ্ঠীর মধ্যে পড়ে গেলাম। তখন কিন্তু আমি তাদের ক্রেতা না বা গ্রাহক না, তখন কিন্তু আমি তাদের সাধারণ জনগোষ্ঠীর মধ্যে পড়ে গেলাম। কারণ প্রোডাক্টটা তো আমি কিনলাম না, যতক্ষণ আমি না কিনবো ততক্ষণ কিন্তু আমি তাদের ক্রেতা হয়ে গেলাম না। তখন কিন্তু যেহেতু আমি প্রোটেস্ট করতেছি বা আমি আমার ভয়েস রেজ করতেছি আমার অধিকারের জন্য, তখন আমি সাধারণ জনগোষ্ঠীর মধ্যে পড়ে গেলাম। এই ছিল হচ্ছে জনগোষ্ঠী। এরপরে দেখো গ্রাহক। ক্রেতা হলো বা গ্রাহক একই কথা, ওই সকল ব্যক্তি যাদের সরবরাহকারী নির্বাচন করার এবং দেখো কি সরবরাহকারী নির্বাচন করার এবং ক্রয়ের শর্তাবলী বিন্যাস করার অধিকার রয়েছে। সাধারণত ক্রেতা বা গ্রাহক ব্যষ্টিক পরিবেশের সবচেয়ে প্রধান ও গুরুত্বপূর্ণ উপাদান। এই লাইনটা পড়ার আগে এই লাইনটা একটু দেখি। গ্রাহক হলো ওই সকল ব্যক্তি কারা, যাদের উপরে দেখো সরবরাহকারী নির্বাচন এবং ক্রয়ের শর্তাবলী বিন্যাসের অধিকার দেওয়া থাকে। কেন বলতো? কারণ পণ্যটা কতটুকু কোয়ালিটির হবে, পণ্যটার মান কেমন হবে, এই সব কিছু কিন্তু কার চয়েস প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে, গ্রাহকের চয়েস প্রেফারেন্সের উপরে। এই কারণে ডাইরেক্টলি কিন্তু গ্রাহকই সরবরাহকারী নির্বাচন করে। আর দেখো ক্রয়ের শর্তাবলী বিন্যাস, এটারও অধিকার থাকে হচ্ছে গ্রাহকের উপরে। কিভাবে? তুমি কতটা এক একটা পণ্য কতটুকু মূল্যের রাখবা, মানে তোমার এক একটা পণ্যের প্রাইস কতটুকু হবে, কিভাবে এগুলা মানে কেনার টার্মস এন্ড কন্ডিশনস থাকবে, অর্থাৎ পারচেজ টার্মস এন্ড কন্ডিশনস কিরকম থাকবে, সে সব কিছু ডিপেন্ড করে গ্রাহকের উপর। গ্রাহক যদি তোমার এরকম হয় যে সে অনেক দাম দিয়ে প্রোডাক্ট কেনার মতো, তখন তোমার এক ধরনের ক্রয়ের শর্তাবলী থাকবে। সে যদি থাকে যে না আমি মিড রেঞ্জের কিছু কিনবো, তখন তার ক্রয়ের শর্তাবলী একরকম থাকবে। সে যদি বলে যে না আমি অর্ধেক টাকা বাকিতে দিব, অর্ধেক ক্যাশ পে করব, সেটার জন্য তোমার ক্রয়ের শর্তাবলী একরকম হবে। সো গ্রাহকের উপরে আসলে মূলত ডিপেন্ড করে এইটা, অর্থাৎ সরবরাহকারী নির্বাচন করা আর ক্রয়ের
শর্তাবলী বিন্যাস করা গ্রাহকের উপর হচ্ছে ডিপেন্ড করে। এরপর আসো পরের লাইনে, সাধারণত ক্রেতা বা গ্রাহক ব্যষ্টিক পরিবেশের সবচেয়ে প্রধান ও গুরুত্বপূর্ণ উপাদান। এক কথায় বলতে শুধু যে সামষ্টিক ব্যষ্টিক পরিবেশের জন্য তা নয়, বিজনেসের প্রত্যেকটা কর্মকাণ্ড মূলত কেন্দ্রভূত থাকে গ্রাহকের উপরে। সেন্টার হচ্ছে আমার কাস্টমার, হচ্ছে আমার সেন্টার অফ অ্যাটেনশন। তাকে হচ্ছে আমরা তোমার মূলত কেন্দ্র করে বাকি সব কার্যক্রম পরিচালনা করে থাকি। আসলে জানি এখন গ্রাহক আমার আসলে কয় প্রকার। এই যে গ্রাহক হচ্ছে আমার সবচেয়ে প্রধান বা মূল উপাদান তোমার পরিবেশের, তাহলে তো আমার জানতে হবে যে গ্রাহক আসলে কয় প্রকার বা কয় ধরনের। তো মূলত গ্রাহক হচ্ছে 5 ধরনের: ভোক্তা বাজার, ব্যবসা বাজার, পুনঃ বিক্রেতা, সরকারি বাজার, অমুনাফাভোগী প্রতিষ্ঠান সমূহ এবং আন্তর্জাতিক বাজার। একটু যদি শর্টলি দেখি যে গ্রাহকগুলো আসলে কেমন বা সংজ্ঞাগুলো কি। ভোক্তা বাজার কি তাহলে দেখি, যে সকল ব্যক্তি বা পরিবার সমূহ ব্যক্তিগত ব্যবহারের জন্য, কিসের জন্য? ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য বা সেবা ক্রয় করে থাকে তাদেরকে ভোক্তা বাজার বলে, যেমন ব্যক্তি ও পরিবার। ব্যবসায় বাজার হচ্ছে যে সকল প্রতিষ্ঠান মুনাফা লাভের আশায় উৎপাদন প্রক্রিয়ার ব্যবহারের জন্য পুনঃ প্রক্রিয়াজাতকরণ পণ্য ক্রয় করে তাদেরকে ব্যবসার বাজার বলে, যেমন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। তারপর দেখো পুনঃ বিক্রেতা বা পুনঃ বিক্রেতার বাজার। পুনরায় বিক্রয় করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে তাদেরকে পুনঃ বিক্রেতার বাজার বলে, যেমন পাইকারি ও খুচরা ব্যবসায়ী। সরকারি বাজার এবং অমুনাফাভোগী প্রতিষ্ঠান সমূহ, এগুলো হচ্ছে যারা জনকল্যাণ সেবা প্রদানের উদ্দেশ্যে পণ্য ও সেবা ক্রয় করে থাকে তাদেরকে এই সরকারি বাজার এবং অমুনাফাভোগী প্রতিষ্ঠান বলে থাকে, যেমন হাসপাতাল, সরকারি হাসপাতাল, অফিস আদালত ইত্যাদি। আন্তর্জাতিক বাজার তাহলে কোনটা? আন্তর্জাতিক বাজার হচ্ছে বিদেশে অবস্থানরত ভোক্তা, উৎপাদন ও পুনঃ বিক্রয়কারী সংস্থা, সরকারি সংস্থা নিয়ে আন্তর্জাতিক বাজার মূলত গঠিত হয়। অর্থাৎ এই বাজারটা আমার কোথায় থাকবে? বিদেশে অবস্থানরত থাকবে। তোমরা যদি এই 1 থেকে 5 পর্যন্ত ভোক্তা বা গ্রাহকের টাইপস গুলা দেখতে পারবা প্রত্যেকটারই কিন্তু উদ্দেশ্য পরিবর্তন হচ্ছে বা অবস্থানও কিন্তু কিছু কিছু জায়গায় পরিবর্তন হচ্ছে। ভোক্তার বাজারে দেখো তোমার ব্যক্তিগত ব্যবহারের জন্য যারা পণ্য ক্রয় করে তাদেরকে কি বলতেছে? ভোক্তা বাজার বলে। ব্যবসা হচ্ছে যারা মুনাফা লাভের আশায় বা রিপ্রসেসিং করার জন্য যারা প্রোডাক্ট আবার কিনে তাদেরকে ব্যবসা বাজার বলে। পুনঃ বিক্রেতা হচ্ছে যে যারা প্রোডাক্টটা কিনে আবার অন্য জায়গায় ধরো সেল করে দেয় প্রফিট আর্নিং এর ইচ্ছায়, তাহলে তাদেরকে পুনঃ বিক্রেতা বা রিসেলার বলা হয়। সরকারি কোনটা? সরকারি বাজার হচ্ছে যে যেখানে তোমার জনকল্যাণের জন্য যখন কোনো সরকারি সংস্থা প্রোডাক্ট পারচেস করে জনকল্যাণের জন্য, তখন হচ্ছে তাকে আমরা সরকারি বাজার বলবো বা অমুনাফাভোগী প্রতিষ্ঠান বলবো। আন্তর্জাতিক বাজার হচ্ছে যেটা বিদেশে অবস্থানরত ভোক্তা, উৎপাদন ও পুনঃ বিক্রয়কারী সরকারি সংস্থা নিয়ে মূলত আমার আন্তর্জাতিক বাজারটা গঠিত। এখন হচ্ছে আবারও সেই সংক্ষিপ্ত আকারে সামষ্টিক পরিবেশ, কিন্তু তুমি যদি বই পড়ো বা নেটে যদি তুমি সার্চ করো তখন তুমি দেখবা দুইটাই, শুধু যে সামষ্টিক পরিবেশ তা না, ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ কিন্তু একটা ইস্যু বা একটা ভাস্ট কনসেপ্ট। এটা এরপরও আমরা নিজেদেরকে, যেহেতু আমাদের সময় কম এবং সবকিছু জানার এখনই হচ্ছে উপযুক্ত সময় না, অনেক কিছু আমাদের এখন স্কিপ করতে হবে, তো সেই সাথে এই জন্য আমার এই কথাটা এখানে এভাবে লেখা যে সংক্ষিপ্ত আকারে সামষ্টিক পরিবেশ। আচ্ছা, এখন পড়ানোর আগে দিয়ে, অর্থাৎ এই সামষ্টিক পরিবেশ কি সেটা বলার আগে দিয়ে একটু বলে নি, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু লেকচারগুলো খুব ভালোভাবে তো পড়বাই, সেই সাথে কিন্তু আমি লেকচার 1-এও বলেছিলাম যে কোয়েশ্চেন সলভ করবা। কোয়েশ্চেন সলভ করাটা অনেক 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 গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি নিজেকে খুব সুন্দরভাবে প্রিপেয়ার করতে যাও পরীক্ষার জন্য, তখন কিন্তু তুমি দেখবা যে তোমার দরকার আসলে
নিজেকে প্রিপেয়ার রাখার জন্য অনেক কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে তুমি নিজেকে যাচাই করতে পারবে আসলে। তো এই জন্য আমি বলি যে অনেক বেশি বেশি করে কোয়েশ্চেন সলভ করো যাতে নিজেকে যাচাই করতে পারো। আমার এখানে মূলত এখন আজান হচ্ছিল, এই জন্য আমি ভিডিওটাকে এখানে পজ করি এবং চলো আমরা আবার পুনরায় পড়ায় ফেরত যাই। আচ্ছা, কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে সামষ্টিক পরিবেশ কাকে বলে সেটা নিয়ে, এবং তার আগে আমি তোমাদেরকে কিছু টিপস বলতেছিলাম বা সাজেশন দিচ্ছিলাম যে কিভাবে করে তোমরা নিজেদেরকে আরেকটু ভালোভাবে যাচাই করতে পারো এবং প্রিপেয়ার করতে পারো। সেটা হচ্ছে যে বেশি বেশি করে কোয়েশ্চেন সলভ করে, এবং সেই সাথে তুমি কোয়েশ্চেনে গিয়ে কিছু কিছু জিনিস দেখবা যে নতুন কিছু টার্মস তুমি দেখতে পাবা। তো তখন তুমি সেগুলোকে কি করবা, সেগুলো হচ্ছে তখন তুমি তোমার টিচার্সদের সাথে হোক বা নেটে হোক, তুমি কিন্তু তখন সেগুলোকে সার্চ করে বা টিচারদের সাথে এগুলো নিয়ে কথা বলে তখন তুমি ওই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যেতে পারবা। বা টিচারদের সাথে যদি এখন যেহেতু সেই বলাটার যদি কথা বলা যদি সেই সুযোগটা নাও থাকে, তুমি নেট হোক বা বইয়ে হোক, তুমি তোমার টেক্সট বুকে হলেও বা একটু আপার লেভেলের বুকসগুলো তো তুমি পেয়ে যাবা। আচ্ছা, আসলে পড়ায় ফেরত যাই। সামষ্টিক পরিবেশ তাহলে কি কি বা কি কি উপাদান এখানে থাকে সেটা একটু জেনে নিই। সামষ্টিক পরিবেশ বৃহত্তর সামাজিক শক্তি সমূহের সমন্বয়ে গঠিত, যা সমগ্র ব্যষ্টিক পরিবেশকে প্রভাবিত করে। সামষ্টিক পরিবেশ ব্যষ্টিক পরিবেশকে প্রভাবিত করে, যেটা আমরা যেখানেই জানলাম, কিন্তু এটা কিভাবে প্রভাবিত করে? ইনডাইরেক্টলি। হ্যাঁ, এই পরিবেশ হলো কোম্পানির অনিয়ন্ত্রণযোগ্য পরিবেশ। ব্যষ্টিক পরিবেশ ছিল নিয়ন্ত্রণাধীন, মানে আমরা কন্ট্রোল করতে পারতাম, এবং এই পরিবেশ অর্থাৎ সামষ্টিক পরিবেশ হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য, মানে এটা আমরা চাইলেও কন্ট্রোল করতে পারবো না। এইরূপ উপাদান সমূহ কোম্পানির বাজারজাতকরণের সুযোগ বা হুমকি সৃষ্টি করে থাকে। যেহেতু এগুলো অনিয়ন্ত্রণযোগ্য, আমরা এই সুযোগগুলা এবং এই হুমকিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তবে এই সুযোগের মাত্রা এবং এই হুমকির মাত্রাকে কিন্তু আমরা মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করতে পারবো, এতটুকু আমরা করতে পারবো। সেগুলো কিভাবে? সেগুলো হচ্ছে ধরো যে রিস্কগুলো আমার আসবে সেগুলো যদি আমি একটু পূর্বানুমান করি বা সেই অনুযায়ী যদি আমি কিছু কারেক্টিভ মেজার্স আগে থেকে যদি আমি নিয়ে নিই, তখন কিন্তু আমার জন্য সেই হুমকির মাত্রাটা একটু কম হবে, কিন্তু আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো না আসলে। আচ্ছা, এরপর দেখি। আচ্ছা, এখন হচ্ছে সামষ্টিক পরিবেশের উপাদান সমূহগুলো নিয়ে আসি। তো প্রথম উপাদানটা কি? সেটা হচ্ছে জনসংখ্যা পরিবেশ। জনসংখ্যার আয়তন, ঘনত্ব, অবস্থান, বয়স, লিঙ্গ, বর্ণ, পেশা, অন্যান্য পরিসংখ্যান বিষয়ক উপাদান সমূহ জনসংখ্যাগত পরিবেশ গঠিত হয়। কি কি? জনসংখ্যার আয়তন, ঘনত্ব, অবস্থান, মানে তোমার লোকেশনটা কোথায় আর কি, তারপর এজ গুলা কি থাকবে, জেন্ডার কি কি আছে, তোমার বর্ণ কি, পেশা কি, এগুলো সবকিছু হচ্ছে জনসংখ্যা পরিবেশের অন্তর্গত। এরপর দেখো, জনসংখ্যাগত পরিবেশ হলো বাজারজাতকারীর নিকট প্রধান বিবেচ্য বিষয়। কারণ কি? একটা জিনিস দেখো তো, জনসংখ্যার আয়তন, ঘনত্ব, অবস্থান, বয়স, লিঙ্গ, বর্ণ, পেশা সবকিছুই কিন্তু কি জনসংখ্যা পরিবেশের ভিতরে। আর একজন মার্কেটারের কিন্তু জানতে হয় কি একজন ভোক্তার ব্যাপারে সবকিছু। তুমি এই ইনফরমেশন গুলো কোত্থেকে পাবা? দেখো তো, এই ইনফরমেশন গুলো তুমি আসলে এই জিনিসগুলা, এই পরিসংখ্যান বিষয়ক উপাদানগুলোকে কিন্তু অ্যানালাইসিস করেই তুমি পাবা। এর জন্যই জনসংখ্যাগত পরিবেশ হলো বাজারজাতকারীর নিকট প্রধান বিবেচ্য বিষয়, কারণ এটি জনগণকে সম্পৃক্ত করে এবং জনগণই বাজার সৃষ্টি করে। কারণ হচ্ছে যেটা আমি বললাম যে এগুলা থেকে কিন্তু আমরা ইনফরমেশন গুলা পেয়ে থাকি। তো এর জন্যই হচ্ছে তোমার আরো কি জনসংখ্যা পরিবেশটা বাজারজাতকারীর নিকট প্রধান বিবেচ্যের বিষয়। জনসাধারণের ভোগের পরিমাণ, দেখো কি কি জনসাধারণের ভোগের পরিমাণ, ক্রয়, অভ্যাস, রুচি, পছন্দ ইত্যাদি এখানে বিবেচনা করা হয়। এরপরে দেখো সামষ্টিক পরিবেশ ও শক্তি বা উপাদান সমূহ। এখানে কি কি থাকবে? এইটা হচ্ছে আমরা যেটা আগে এটা পড়লাম যে তোমার এর আগের স্লাইডে যদি যাই এখানে দেখতে পাবা, এটা তো আমরা পড়লাম এখানে সামষ্টিক পরিবেশ ও শক্তি উপাদান সমূহ। এখান থেকে আমরা শুরু করলাম, এখানে প্রথমে পড়লাম আমরা জনসংখ্যা পরিবেশ কোনটা, এখন আসলাম আমরা অর্থনৈতিক পরিবেশের মধ্যে। অর্থনৈতিক পরিবেশ বলতে কতগুলো উপাদানকে বোঝায় যা ভোক্তার ক্রয় ক্ষমতাকে প্রভাবিত করে। কি কি কোনটাকে প্রভাবিত করে? ক্রয় ক্ষমতাকে।
অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত উপাদানগুলোর মধ্যে ভোক্তার সঞ্চয়, বিনিয়োগ, ঋণের সহজ প্রাপ্যতা, সুদের হার, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, বেকারত্ব মানে একটা দেশের বেকারত্বের হার কি, এগুলো আর কি, শুল্ক, কর ইত্যাদি ব্যবস্থা উল্লেখযোগ্য থাকে। অর্থনৈতিক পরিবেশ ভোক্তাদের ক্রয় ক্ষমতা ও ক্রয়ের ধরনকে প্রভাবিত করে। তাহলে দেখো তো, এর আগে আমরা কি পড়লাম? সামষ্টিক পরিবেশের প্রথম উপাদানটা কি ছিল? জনসংখ্যা পরিবেশ, যেখানে আমরা জনসংখ্যার আয়তন, ঘনত্ব, অবস্থান এগুলা পড়লাম। এরপরেও সেকেন্ড মানে সামষ্টিক পরিবেশের সেকেন্ড উপাদানটা পড়লাম অর্থনৈতিক পরিবেশটা, যেখানে ভোক্তার ক্রয় ক্ষমতা প্রভাবিত করে এমন উপাদানগুলোকে নিয়ে এটা আসলে তৈরি এই অর্থনৈতিক পরিবেশ। এই উপাদানগুলো কি কি দেখো, ভোক্তার সঞ্চয়, বিনিয়োগ, ঋণের সহজ প্রাপ্যতা, সুদের হার, বেকারত্ব, মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতি এগুলা। অর্থনৈতিক পরিবেশ ভোক্তাদের ক্রয় ক্ষমতা ও ক্রয়ের ধরনকে প্রভাবিত করে। ক্রয় ক্ষমতা তো বুঝতেই পারছো যে মানে তুমি কোন প্রোডাক্টসগুলো তুমি কিনতে পারো, তোমার অ্যাবিলিটি কোনগুলা কেনার, দামি প্রোডাক্ট কেনার তোমার অ্যাবিলিটি আছে কিনা, বা কম দামি প্রোডাক্ট কেনার অ্যাবিলিটি তোমার কেমন, এগুলো হচ্ছে আমার ক্রয় ক্ষমতা। আর ক্রয়ের ধরনটা হচ্ছে যে তুমি কি ফ্রিকুয়েন্টলি কিনতেছো প্রোডাক্টটা, না অনেক বেশি কিনো, নাকি তুমি বছরে একবার একটা পণ্য কিনো, এটা হচ্ছে তোমার ক্রয়ের ধরনটা। এরপর হচ্ছে সামষ্টিক পরিবেশ ও শক্তি বা উপাদানের তৃতীয় যে উপাদানটা, সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে বোঝায় ওই সব প্রাকৃতিক সম্পদকে যেগুলো বাজারজাতকারী কাঁচামাল ইনপুট হিসেবে ব্যবহৃত করে। প্রাকৃতিক পরিবেশ বাজারজাতকরণ কর্মকাণ্ডকে পরোক্ষভাবে প্রভাবিত করে। কিভাবে? পরোক্ষভাবে। এটা আমরা আসলে জানি পরোক্ষভাবে, কারণ হচ্ছে আমরা কি পড়তেছি? সামষ্টিক পরিবেশ। সামষ্টিক পরিবেশের প্রত্যেকটা উপাদানই বাজারজাতকরণের কর্মকাণ্ডকে পরোক্ষভাবে প্রভাবিত করে। যেমন দেখো, আবহাওয়া, জলবায়ু, নদ নদী, খনিজ সম্পদ, প্রাণী সম্পদ ইত্যাদি। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে একটু বলি যে মাথায় আসতে পারে যে আবহাওয়া, জলবায়ু, নদ নদী আবার কিভাবে আমার বিজনেস বা মার্কেটিং এর অ্যাক্টিভিটিস গুলাকে ইনফ্লুয়েন্স করে। সামষ্টিক পরিবেশের আগে যখন আমরা ব্যষ্টিক পরিবেশ পড়লাম, সেখানে উপাদানের মধ্যে আমরা কি পেয়েছিলাম? সরবরাহকারী। মনে আছে কি? সেখানে দেখো সরবরাহকারী কে ছিল? যারা হচ্ছে আমার র ম্যাটেরিয়ালস গুলাকে আমার কাছে সাপ্লাই দিয়ে থাকে। তো র ম্যাটেরিয়ালস গুলো কোনগুলো? যেগুলো আমরা কাঁচামাল হিসেবে কিন্তু প্রোডাকশনে ইউজ করে থাকি। সেই কাঁচামালের মধ্যে কিন্তু অনেক কিছুই থাকতে পারে, যে কাঁচামাল কিন্তু মূলত তোমার প্রকৃতি থেকেই আসে। তাহলে দেখো, আবহাওয়া, জলবায়ু, নদ নদী, খনিজ সম্পদ, প্রাণীজ সম্পদ এগুলা যদি আমার চেঞ্জ হইতে থাকে, বা এগুলা যদি বৈরী আকার ধারণ করে, অর্থাৎ যদি আমার এগেনস্টে চলে যায়, বা যদি এগুলো অনেক ভালো হয়ে যায়, তখন কিন্তু আমার সেই কাঁচামালগুলো কিন্তু কোয়ালিটিফুল হবে বা অনেক বাজে কোয়ালিটিরও হইতে পারে। এটা কি তোমার সেই ব্যষ্টিক পরিবেশের উপাদান, সেই সরবরাহকারী যেটা ছিল সেটাকে কি ইনফ্লুয়েন্স করতেছে না? দেখছো, ঠিকই কিন্তু ইনফ্লুয়েন্স করতেছে। কিন্তু এর জন্যই বলা হয়েছে যে সামষ্টিক পরিবেশ আসলে তোমার ব্যষ্টিক পরিবেশকে ইনফ্লুয়েন্স করে, এবং ব্যষ্টিক পরিবেশ তখন তোমার উৎপাদনকারী থেকে শুরু করে, উৎপাদন প্রসেস থেকে শুরু করে তোমার বিপণনের যে কাজগুলো থাকে সেগুলোকে পর্যন্ত ইনফ্লুয়েন্স করতে থাকে। তাহলে এইভাবেই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ শুধু না, সামষ্টিক পরিবেশের সবগুলা উপাদানই বাজারজাতকরণের কর্মকাণ্ডকে পরোক্ষভাবে প্রভাবিত করে থাকে। এরপর হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ, যেটা আমার চতুর্থ সামষ্টিক পরিবেশের উপাদান সমূহ। এখানে দেখো, প্রযুক্তিগত পরিবেশ হলো ওই সকল উপাদান নিয়ে গঠিত যার মাধ্যমে প্রযুক্তি প্রভাবিত হয়, একদিকে যেমন নতুন নতুন পণ্য উদ্ভাবন করে, অন্যদিকে তেমনি বাজারজাতকরণ সুযোগ ও হুমকির সৃষ্টি করে। একদিকে আমাকে হেল্প করে, কি হেল্প? সেটা হচ্ছে নতুন নতুন পণ্য আমি ডেভেলপ করতে পারি। যত বেশি টেকনোলজিক্যালি আমি আপডেটেড থাকবো, তত বেশি আমার অর্গানাইজেশন বা আমার কোম্পানি তোমার নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে পারবে, এবং সেই সাথে আমার প্রোডাক্টিভিটিও কিন্তু বাড়বে। অর্থাৎ প্রোডাক্টিভিটি মানে বোঝায় যে যত কম ইনপুটে তুমি কত বেশি আউটপুট বের করতে পারতেছো। তাহলে আমার টেকনোলজি যত বেশি থাকবে, তত বেশি আমার কোম্পানি নতুন নতুন পণ্য তৈরি করতে পারবে। তো এই কাজটা আমার নিশ্চিত করে কে? প্রযুক্তিগত পরিবেশ। আবার ঠিক অন্যদিকে দেখো,
বাজারজাতকরণের সুযোগ যেমন দেয়, আবার হুমকিও দিয়ে থাকে প্রযুক্তিগত পরিবেশের উপাদানগুলো। কি সুযোগ কিভাবে দেয়? সুযোগ দিচ্ছে ও যে তোমাকে টেকনোলজি দিচ্ছে। টেকনোলজি থাকলে তোমার কোম্পানি যদি অনেক টেকনোলজি থাকে তখন তুমি নতুন নতুন পণ্য তৈরি করতে পারতেছো, কম টাইমে নতুন পণ্য বা ভালো মানের পণ্য তৈরি করতে পারতেছো। তারপর হচ্ছে তোমার খরচও কম হচ্ছে। তারপর তোমার কাজটা অনেক দ্রুত হওয়াতে তুমি কিন্তু চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যটা সময়ে থাকতে থাকতে পৌঁছাতে পারো। এগুলো হচ্ছে তোমাকে সুযোগ তৈরি করে দেয়, কিন্তু সেই সাথে আবার হুমকিও দিয়ে থাকে। কিভাবে? টেকনোলজি তো এটা তোমার যে কোনো সময় কিন্তু ফাংশনাল গ্লিচেস তৈরি করতে পারে, অর্থাৎ যে কোনো জায়গাতে কিন্তু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। তখন কিন্তু সেটা তোমার জন্য হুমকি সৃষ্টি হয়ে যায়। কিভাবে? ধরো তোমার কোম্পানির যেই সফটওয়্যারের ভিতরে তোমার সমস্ত গোপন তথ্যগুলো থাকে কোম্পানির, সেগুলো ধরো কোনোভাবে ধরো ওই সফটওয়্যারটা তোমার নষ্ট হয়ে গেল, তখন কিন্তু সেই তথ্যগুলো তো নষ্ট হবেই, অনেক সময় সেই তথ্যগুলা স্প্রেড হয়ে যায় বাজারে। এই কারণে বলা হয় প্রযুক্তিগত পরিবেশ যেমন তোমার জন্য সুযোগ তৈরি করবে, ঠিক তেমনি হুমকিরও সৃষ্টি করবে। এরপর হচ্ছে দেখো রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ কোনটা? দেখো, সমাজের যে সকল আইন কানুন, সরকারি সংস্থা, চাপ প্রয়োগ করা গোষ্ঠী, কোনো ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠান বাজারজাতকরণের উপর প্রভাব বিস্তার করে এবং সীমাবদ্ধতা বজায় রাখে, তাকে রাজনৈতিক পরিবেশ বলে। এরপর দেখো সাংস্কৃতিক পরিবেশ কোনটা? বিভিন্ন জাতির, বিভিন্ন দেশের, বিভিন্ন জাতির, বিভিন্ন মানুষের এবং ইন্ডিভিজুয়ালও কিন্তু কিছু সাংস্কৃতিক বৈশিষ্ট্য থাকে। যেমন দেখো, আমার একটা নিজস্ব একটা পারসেপশন আছে, নিজের একটা ওপিনিয়ন আছে, নিজের একটা চয়েস আছে, নিজের একটা পার্সোনালিটি আছে। আবার তোমার কিন্তু সে জিনিসগুলোই আছে কিন্তু ভিন্ন। তোমার থেকে আমি আলাদা, আমার থেকে তুমি আলাদা। এগুলা হচ্ছে তোমার সাংস্কৃতিক পরিবেশের এক একটা উপাদান। আরো যদি দেখি, দেখো সমাজের মৌলিক মূল্যবোধ। আমার সোসাইটি আমাকে যা শিখায়, তোমার সোসাইটি তোমাকে সেটা শিখাবে নট নেসেসারি। এরপর দেখো অগ্রাধিকার। আচরণের উপর যে সকল প্রতিষ্ঠান অন্যান্য শক্তির প্রভাব বিস্তার করে তাকে সাংস্কৃতিক পরিবেশ বলে। আচার আচরণ সবকিছু কিন্তু চেঞ্জ হতে থাকে। তো দেখো, যদি বলি যে আমাদের দেশের যে সংস্কৃতি, তুমি কিন্তু সেটা পশ্চিমা বিশ্বের সংস্কৃতির সাথে মিলায় ফেলে চলবে না। এর জন্য এই সাংস্কৃতিক পরিবেশ কিন্তু মাথায় রাখতে হয় একজন বিপণনকারীকে যখন সে পণ্য তৈরি করে। এখন হচ্ছে আমরা মূলত শেষ করলাম আমাদের যে দুই ধরনের বিপণন পরিবেশ ছিল, ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশ, তাদের উপাদানগুলো জেনে নিলাম এতক্ষণে। আর এখন হচ্ছে আমার সেই ফেভারিট পার্টটা এসে পড়লো, মগজ ধোলাই পার্ট, যেখানে তুমি নিজেকে আসলে এখন বর্তমানে যাচাই করতে পারবা যে তুমি কি কি পড়লা আজকে, যা পড়লা কতটুকু তুমি বুঝতে পারলা, কি কি তোমার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আসতে পারে, কোন কোন জায়গাগুলোকে তোমার আরেকটু শুধরানো উচিত বা কোন কোন জায়গাগুলোকে আরেকটু গুরুত্বের সাথে পড়া উচিত, এগুলা তুমি এই মগজ ধোলাই পার্টগুলা থেকে আরেকবার যাচাই করতে পারবা। আচ্ছা, এখানে তোমাকে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু 7টা কোয়েশ্চেন দেওয়া। দেখো, 1 থেকে 7টার মতো কোয়েশ্চেন দেওয়া। এই 7টা কোয়েশ্চেন কিন্তু এনাফ না নিজেকে যাচাই করার জন্য। এজন্য আমি আবারও বলতেছি যে তোমরা বেশি বেশি করে কোয়েশ্চেন সলভ করো। যত বেশি কোয়েশ্চেন সলভ করবা তত বেশি তোমার আইডিয়াগুলা, কনসেপ্টগুলো ক্লিয়ার হইতে থাকবে। এরপর দেখো, তাহলে চলো আমরা শুরু করে দিই আজকের মগজ ধোলাইয়ের যে পার্টটা সেটা। তো তোমরা জানো যে এখানে কি করতে হয়। এখানে মূলত ভিডিওটাকে পজ করে দিবা, তোমরা পজ করে দিয়ে একটা খাতা নিবা, কলম নিবা, নিয়ে কোশ্চেনগুলো দেখে দেখে উত্তরগুলা লিখে ফেলবা এবং পরে তোমরা সেই উত্তরগুলা মিলিয়ে দেখবা যে কয়টা হলো কয়টা হলো না। তোমরা জানো যে যদি একটা উত্তর না মিলে তাও কোনো সমস্যা নেই, তখন তোমরা আবার লেকচারটা পড়বা, আরো বুকস পড়বা, নিজের টেক্সট বুক পড়বা যেটা তোমরা কলেজে পড়তা, সে বই পড়বা, আরো কিছু আপডেটেড বুকস পড়বা, কিছু তোমার গুগলে দেখবা, আর অনেক এই টপিকগুলো ধরে ধরে তোমরা গুগলেও দেখতে পারো। এই সব কিছু দেখার পরে তোমার যখন আইডিয়াগুলো অনেক সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে, তখন তুমি আবারও এই কোয়েশ্চেনগুলোর সাথে অন্যান্য কোয়েশ্চেনগুলো পড়ে নিবা। তাহলে এখন তোমরা ভিডিওটাকে পজ করে নাও এবং একটু পরে রিট্রিভ করে বা রিজিউম করে তোমরা আবার উত্তরগুলো মিলিয়ে নিও আমার সাথে। আশা করব যে তোমরা এই মুহূর্তেই
ভিডিওটা আসলে রিট্রিভ করে ফেলেছো পজ করা অবস্থা থেকে, এবং উত্তরগুলা খুব সুন্দরভাবে লিখেও ফেলেছো। আর আমি এটাও জানি যে অধিকাংশই হচ্ছে উত্তরগুলো একদম ইজিলি লিখে ফেলতে পারছো, কোনো আটকাও নাই কোনো জায়গাতে। তো চলো উত্তরগুলো আমরা একটু দেখে নিই। তার আগে প্রথম কোশ্চেনটাকে দেখে নিই। প্রথম কোশ্চেন হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে কোনটি মূল উপাদান? উত্তর হচ্ছে ক্রেতা বা গ্রাহক। কারণ তুমি জানো যে আমরা বিপণন কার্যাবলীগুলো হোক, ব্যবসায়িক যে কোনো কার্যাবলীগুলো কাকে কেন্দ্র করে করি? ক্রেতা বা গ্রাহককে কেন্দ্র করে করি। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আমার, ক্রেতাদের ক্রয় ক্ষমতা বিপণনের কোন পরিবেশের উপাদান? ক্রয় ক্ষমতা কার? ক্রেতাদের। অর্থনৈতিক পরিবেশ। আমরা জানি যে পারচেজিং ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি অফ আ কনজিউমার কিসে পড়ে? অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। তৃতীয় কোয়েশ্চেনটা দেখো, পণ্য গন্তব্যস্থানে পৌঁছে দিতে এবং মজুতকরণের সাহায্যে করে থাকে কোন মধ্যস্থ কারবারি বা কারী? উত্তরটা হচ্ছে বস্তুগত বন্টন ফার্মগুলো, যেগুলো হচ্ছে ওই যে বললাম আমার ডেলিভারি কোম্পানিগুলো, সেগুলা। তারা তোমার পণ্যটা গন্তব্যস্থানে তো পৌঁছাবেই, সাথে তোমাকে আবার স্টোর করার বা ওয়্যার হাউজিং বা গুদামজাতকরণেরও সাহায্য করে থাকবে। এরপর দেখো, ভোক্তা সংগঠন পরিবেশবাদী জোট সংখ্যালঘু সম্প্রদায় কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে নাগরিক জনগোষ্ঠী। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, কারণ কোয়েশ্চেন্স গুলো তো আমরা পড়তেছি এই কারণেই যাতে কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয়। তাহলে এখানে যদি আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পলও দিই বা পড়াই এর মাঝেও, তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই আসলে। তো 4 নম্বর কোয়েশ্চেনটাতে বললো যে ভোক্তা সংগঠন পরিবেশবাদী জোট সংখ্যালঘু সম্প্রদায় কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত? উত্তরটা আমরা নিলাম নাগরিক জনগোষ্ঠী। এখানে দেখো, ভোক্তা সংগঠনের নিয়ে একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে যে কিছু সময় আগে একটা, আমি নাম নিচ্ছি না, একটা খুব নামকরা কাপড়ের দোকানে তোমার সবাই মিলে জানতে পারলো, মানে ভোক্তারা সবাই জানতে পারলো যে তারা হচ্ছে পণ্যটা অনেক কম মূল্যে আসলে কিনে আনে এবং সেগুলোকে চড়া দামে মার্কেটে বিক্রি করে। তখন ভোক্তা সংগঠন তারা হচ্ছে এইটাকে নিয়ে কিন্তু সামনে এগিয়েছিল এবং এটাকে নিয়ে কিন্তু প্রোটেস্ট করেছিল। এরপরে কিন্তু তখন আসলে অ্যাকচুয়াল যে প্রাইসটা হওয়ার কথা, তখন সেই জায়গাতে কিন্তু নেমে আসছে সবকিছু। তাহলে এখানে এর জন্য এগুলাকে নাগরিক জনগোষ্ঠী বলে, বা তোমার এই কারণে এই জনগোষ্ঠীগুলা হচ্ছে অনেক ওতপ্রোতভাবে কিন্তু জড়িত একটা কোম্পানির বাজারজাতকরণের অ্যাক্টিভিটিস গুলোর সাথে। এটা ছিল একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেওয়া যায় যে দেখো, পরিবেশবাদী যেটা জোটের কথা বলা হচ্ছে, সেটা দেখো যে ধরো আমি একজন প্রডিউসার হিসেবে এমন একটা পণ্য তৈরি করলাম যেটা এনভায়রনমেন্টটা অনেক ক্ষতি হবে, তখন কিন্তু পরিবেশবাদী জোট যারা, তারা কিন্তু আমার বিরুদ্ধে মামলা থেকে শুরু করে যে কোনো ধরনের অ্যাকশনস নিতে পারবে। তখন দেখো তো কি হলো, আমার মার্কেটিং অ্যাক্টিভিটিস তো প্রভাবিত হলোই, সাথে আমার দেখো প্রোডাকশন ক্যাপাসিটি সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গেল, প্রোডাকশন অ্যাক্টিভিটিস গুলো চেঞ্জ হয়ে গেল, বিজনেস অ্যাক্টিভিটিস গুলো চেঞ্জ হয়ে গেল। তো ওরা কিন্তু এই জনগোষ্ঠী কিন্তু তোমার অনেক অনেক পাওয়ারফুল হয় এরা আসলে। এই আর জনগোষ্ঠী, তাহলে এটা কি? এটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদান ছিল। আর ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে তোমার বিপণন পরিবেশকে বা বিপণনের যে তোমার কার্যাবলীগুলো থাকে তাদেরকে কিন্তু ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করে থাকে। আচ্ছা, এরপর আসো আবার কোশ্চেনে ফেরত যাই। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে জনসংখ্যা, আয়তন, ঘনত্ব, অবস্থান, বয়স, লিঙ্গ, বর্ণ, পেশা, মানে তোমার প্রফেশনটা কি? তুমি কি ডক্টর, তুমি কি ইঞ্জিনিয়ার, তুমি কি টিচার, নাকি তুমি স্টুডেন্ট, নাকি তুমি হাউসওয়াইফ, তুমি কি আসলে তোমার পেশা ও অন্যান্য পরীক্ষা বিষয়ক উপাদান পরিসংখ্যান হবে। অন্য পরিসংখ্যান বিষয়ক উপাদানের সমন্বয়ে গঠিত হয় কোন পরিবেশ? জনসংখ্যা পরিবেশ। এটা তোমরা সবাই পেরেছো, এটাই আমি আশা করব। জনসংখ্যা পরিবেশে মূলত আমরা এই জিনিসগুলো দেখে থাকি। আচ্ছা, এরপর 6 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে যে সকল মধ্যস্থ কারবারি পণ্যের মালিকানা গ্রহণ না করে, কথাটা দেখো, যে সকল মধ্যস্থ কারবারি পণ্যের মালিকানা গ্রহণ করে না বা না করে কেবল পণ্য বিক্রয় করে তাদেরকে কি বলা হয়?
উত্তরটা হচ্ছে প্রতিনিধি মধ্যস্থ কারবারি। আমরা জানি যে প্রতিনিধি মধ্যস্থ কারবারিরা যারা, তারা হচ্ছে তোমার পণ্যের মালিকানা গ্রহণ করে না। তারা কি করে, তারা পণ্যটা নিয়ে ভোক্তার নিকট পৌঁছে দেয় এবং যতগুলো তারা বিক্রয় করে থাকে সেইটার উপরে তারা একটা কমিশন পেয়ে থাকে। যেমন প্রতিনিধি ছিল, দালাল ছিল, এরা হচ্ছে তোমার এই প্রতিনিধি মধ্যস্থ কারবারির মধ্যে অন্তর্ভুক্ত। আজকের শেষ কোয়েশ্চেনটা একটু দেখে নিই, সেটা হচ্ছে সরকারি নিয়ম নীতি ও আইন কানুন সরকারি সংস্থা বিভিন্ন প্রভাব বিস্তারকারী জনগোষ্ঠীর সমন্বয়কে কি বলে? উত্তরটা হচ্ছে সরকারি জনগোষ্ঠী। যেমন হচ্ছে বললাম বিএসটিআই কিন্তু একটা সরকারি সংস্থা যারা কিনা তোমার পণ্যের মান যাচাই করার এই কাজটা তারা করে থাকে। তাহলে এই ছিল আমাদের আজকের মগজ ধুলাইয়ের পার্ট এবং তার উত্তরগুলো। সেই সাথে আমাদের আজকের লেকচারটি এখানেই শেষ হচ্ছে। তাহলে যদি একটু রিভিউ করি আজকের লেকচার আমরা কি কি পড়লাম। লেকচারটা আসলে আজকে মূলত এটাই ছিল যে বিপণন পরিবেশ কাকে বলে, বিপণন পরিবেশের প্রকার কয়টি, সেখানে হচ্ছে তোমার আমরা কোন কোন উপাদানগুলো পড়লাম। এরপরে কিছু মগজ ধরাইয়ের মাধ্যমে আমরা আসলে কোয়েশ্চেন্স গুলা দেখলাম, দেখার পরে তার উত্তরগুলো পেয়ে গেলাম, নিজেকে একটু যাচাই করতে পারলাম, নিজে কতটুকু বুঝতে পেরেছি সেগুলো একটু জানতে পারলাম। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি এবং আমি আশা করতেছি লেকচার 3 পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবা এবং খুব শীঘ্রই তোমাদের সাথে আমি এসে পড়বো আবার লেকচার 3টিকে নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।